ইন্টারমিডিয়েটের বা একাদশ দ্বাদশ শ্রেণীর বই, একাদশ দ্বাদশ শ্রেণীর বই, শিক্ষাবর্ষ 2020-21 নতুন বই দেখবে, নতুন বই একাদশ শ্রেণীর, একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বই, শিক্ষাবর্ষ 2020-21 বুঝছো? এখান থেকে এই বইটা নিবা, এই বইটা নিলে এর মধ্যেই সবই আছে, নতুন বই। আর তোমাদের যে সিলেবাস, নতুন সিলেবাস আসছে সেটা কি তোমরা পেয়েছো? পাঠ্যসূচি, যেটা পাঠ্যসূচি অনেকেই পেয়েছে। আমরা এটা আমাদের গ্রুপে এটাও দিয়ে দেবো। যাই হোক, আমরা দেখছি আমাদের সিয়ামও অলরেডি অংশগ্রহণ করেছে। সিয়াম, তুমি গত ক্লাসে ছিলে? জি স্যার, ছিলাম। আচ্ছা, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে অরিন্দম কে? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে অরিন্দম কে? অরিন্দম শ্যাম শুনতে পাচ্ছ? কে বলতে পারবে বলো তো দেখি, কে বলতে পারবে? হ্যাঁ, এখানে অরিন্দম হলো মেঘনাদ। অরিন্দম মানে অরিকে দমন করে যে, আর অরিকে দমন করে কে? অরি অর্থ শত্রু, শত্রুকে দমন করে হলো মেঘনাদ এই কবিতার মধ্যে। লক্ষণ কোথায় প্রবেশ করেছে বলতে পারো? লক্ষণ কোথায় প্রবেশ করেছে? আমরা গত ক্লাসে পড়েছি। বলো। হ্যাঁ, রাবণের প্রাসাদে। কোন প্রাসাদে? রাবণের লঙ্কা। হ্যাঁ, লঙ্কার প্রাসাদে। শুধু প্রাসাদে নয়, এখন যে অবস্থা আছে সেই অবস্থাটা হলো মেঘনাদ তো যুদ্ধে যাওয়ার প্রাককালে পূজা করতে গিয়েছে, ইষ্টদেবের পূজা সম্পন্ন করতে গিয়েছে, পূজা সম্পন্ন করে তারপরে সে যুদ্ধক্ষেত্রে যায়। এখন এই পূজা করতে গিয়েছে কোথায়? যজ্ঞাগার, অর্থাৎ রক্ষপুরের ভিতরে, রাক্ষসপুরের ভিতরে, লঙ্কাপুরীর ভিতরে যজ্ঞাগার, সেটা হলো পূজার স্থান। এই পূজা স্থানে বর্তমানে এখন বর্তমানে বলা যায় না, কবিতার মধ্যে লক্ষণ যজ্ঞাগারের মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ পূজা করার স্থান প্রবেশ করেছে। পূজা করার যে স্থান, সেই স্থানে প্রবেশ করেছে। প্রবেশ করে বিভীষণকে কি বলে, মেঘনাদকে বলছে তুমি আমার সাথে এসো, যুদ্ধ করব তোমার সাথে, তাই তো? তস্কার কে এখানে? তস্কার, আমি কবি লাইনটা বলি, নিজ গৃহপথ তাত দেখাও তস্কার। তস্কার কে? তস্কার স্যার চোর স্যার। তস্কার হলো চোর, তস্কার শব্দের অর্থ হলো চোর। এখানে চোর কে? লক্ষণ। হ্যাঁ, ইয়েস, কারেক্ট, এই তো সঠিক বলেছো। চোর হলো লক্ষণ। চোরকে লক্ষণ, লক্ষণ চোরের মতো এসে প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে? যজ্ঞাগারে। কি জন্য প্রবেশ করেছে? মেঘনাদকে হত্যা করার জন্য। কারণ কি? মেঘনাদ যদি ইষ্টদেবের পূজা করে সে যদি যুদ্ধক্ষেত্রে যায়, তাকে পরাজিত করা অসম্ভব। এজন্য তার যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বেই তাকে হত্যা করতে হবে। এটাই হলো তাদের পরিকল্পনা। আচ্ছা, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। এই পিতৃতুল্য কে? গুরুজন কে? এখানে এখানে বলছে গুরুজন তুমি, কে বলছে? মেঘনাদ বলছে। কাকে বলছে? হ্যাঁ, হাবিবুল বলো।
স্যার লক্ষণকে নাকি রাম কনফিউজ না, এখানে মেঘনাদ বলছে পিতৃতুল্য গুরুজন তুমি, বলছে কারকে বলবে? বান্না বলতে পারবে? নাসরুল্লাহ, ইউসুফ, আবু বকর সিদ্দিক, আব্দুর জি রহমান, স্যার, জি স্যার। বলো। আবু বকর সিদ্দিক বলো। কি বলবো স্যার? পিতৃতুল্য কে? গুরুজন তুমি কে? এখানে গুরুজন বা পিতৃতুল্য কে? কার উদ্দেশ্যে? হ্যাঁ, কার উদ্দেশ্যে মেঘনাদ এই কথাগুলো বলছে? কার উদ্দেশ্যে? বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ মেঘনাদ যে কথাগুলো বলছে সেটা বিভীষণকে উদ্দেশ্য করে। মেঘনাদ যে কথাগুলো বলছে সব কথাগুলো, সব উদ্দেশ্য কে? বিভীষণ। কারণ কি? দরজা দাঁড়িয়ে আছে কে? দরজা বিভীষণ। দাঁড়িয়ে আছে বিভীষণ। এখন মেঘনাদ বলছে তুমি দ্বার ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্রাগারে যেয়ে কি নিয়ে আসবো? অস্ত্র নিয়ে আসবো, অস্ত্র এনে কাকে মেরে ফেলবো? লক্ষণকে, রাম অনুজকে পাঠাইবো সমন ভবনে। বলা আছে না? রাম অনুজকে পাঠাইবো সমন ভবনে, অর্থাৎ জমালয়ে পাঠাবো, তাকে মেরে ফেলবো। বুঝছো? বলছে রাম অনুজকে আমি তাকে জমালয়ে পাঠাইয়ে দেব। এখন কথা হলো যে এখানে মেঘনাদ যে কথাগুলো বলছে তার সবাই কাকে উদ্দেশ্য, মেঘনাদ যে কথাগুলো বলছে কাকে উদ্দেশ্য করে? বিভীষণকে বিভীষণকে। উদ্দেশ্য করে। আর এখানে গুরুজন তুমি, পিতৃতুল্য, এ হলো বিভীষণ। আর বিভীষণ আর মেঘনাদের মধ্যে সম্পর্ক কি? কি সম্পর্ক? একজন ভাতিজা আর একজন চাচা, তাই না? বিভীষণ কে? জি। চাচা। কারণ বিভীষণ হলো রাবণের ভাই, রাবণের ভাই, আর রাবণ হলো মেঘনাদের বাবা। সুতরাং বিভীষণ এবং মেঘনাদ চাচা ভ্রাতুষ্পুত্র সম্পর্ক। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, আমরা তো কবিতা পড়েছিলাম। হাবিবুল সাউন্ড মিউট করো, হাবিবুল সাউন্ড মিউট করো। ঠিক আছে, আমরা তো কবিতা পড়েছিলাম, প্রায় শেষের দিকে চলে এসেছিলাম। আমি সেখান থেকে আবার একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই খেয়াল করো। আমরা সর্বশেষ যে লাইনটি পড়েছিলাম, পরদোষে কে চাহে মজিতে। বিভূষণ বলছে যে অন্যের দোষে, অর্থাৎ তোমার বাবা দোষ করেছে, তোমার বাবা দোষ করেছে, এই দোষের কারণে সে বিপদগ্রস্ত হয়েছে, আর আমি তোমার বাবার কারণে বিপদগ্রস্ত হতে চাই না। কি দোষ করেছে? সে পরনারী হরণ করেছে। পরনারী কি? রামের স্ত্রী সীতা। সীতাকে সীতাকে কোথা থেকে নিয়ে এসেছে? পঞ্চবটী বন থেকে অপহরণ করে, পঞ্চবটী বন থেকে অপহরণ করে লঙ্কাপুরীতে নিয়ে এসেছে। আর এটাকে বিভীষণ পাপ মনে করছে। আর পাপ মনে করার কারণে বলতে পারো রাবণ কেন অপহরণ করেছিল সীতাকে? রামকে বধ করার জন্য। না, বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ কি? বোনকে শূর্পণখা না? বোন হলো শূর্পণখা। শূর্পণখা এই বনের মধ্যে যখন বিহার করেছিল, ভ্রমণ করেছিল, তখন রামের রূপ দেখে রামকে প্রেম নিবেদন করে। আর এই প্রেম নিবেদন করলে রাম লক্ষণকে নির্দেশ করে। এ কাহিনী আছে, আমি বলেছিলাম যে সীতাকে যখন ভক্ষণ করতে, যখন প্রত্যাখ্যান হয়, তখন সীতাকে ভক্ষণ করতে যায়, তখন রাম মেঘনাথকে, এই কি বলে, লক্ষণকে বলে ওর কান কেটে দাও, ওকে শাস্তি দাও। তখন ওর নাক এবং কান কেটে দেয়। দেওয়ার পরে স্যার, এই যে অপমান হয়, হ্যাঁ বলছি, দাঁড়াও, এই যে অপমান হয়, এই অপমানের জন্য বোন তো শূর্পণখা, রাবণের বোন, শূর্পণখা রাবণকে যে বলেছে আমার নাক কান কেটে দিয়েছে, এই বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ সীতাকে অপহরণ করেছে। বুঝতে পারছো?
স্যার ওই যে হ্যাঁ, কে? ভক্ষণ করতে চাই স্যার, ভক্ষণ করা মানে কি স্যার খাইয়ে ফেলাইতে চায় নাকি অন্য কোনো কিছু হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ভক্ষণ করা মানে তাকে খেয়ে ফেলা। রাক্ষসরা কি করে, মানুষকে ছিঁড়ে করে খেয়ে ফেলায় না? ভক্ষণ স্যার করা এটা মানে, কি গল্প? স্যার এটা কি হ্যাঁ, গল্প স্যার? এটা কি এটা সত্যি হলো হয়? পৌরাণিক, পৌরাণিক মানে পুরাণের কাহিনী। রামায়ণ আছে না, রামায়ণের যে কাহিনী, সেই কাহিনী থেকে আমাদের মেঘনাদ বধ কাব্য বা মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন এই রামায়ণের কাহিনী অবলম্বন করে। কিন্তু তিনি রামায়ণকে পরিপূর্ণ অনুসরণ করেননি। রামায়ণে রাম হলো নায়ক, অর্থাৎ সবার ভালোবাসা, সবার শ্রদ্ধা ভাজন হলো রাম। কিন্তু মেঘনাদ বধ কাব্যে মধুসূদন দত্ত দেখিয়েছেন যে না, রাম সকলের শ্রদ্ধার নয়, রাবণ হলো সকলের শ্রদ্ধার। রাবণ, রাবণের মৃত্যুতে, রাবণের মৃত্যুতে পাঠকের মনে করুণা জন্মে। অর্থাৎ এখানে হলো রামকে পরদেশ আক্রমণকারী হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। তখনকার সময়ে যে ভারতবর্ষের শাসন চলছিল কাদের? ইংরেজদের। আর ইংরেজদেরকে সেই সাথে তুলনা করা, এখানে লেখক যখন কোনো কাব্য রচনা করেন তখন তার সময়কে, তার সমাজকে উপেক্ষা করতে পারেন না। আর এই সময় এবং সমাজ তার তার সাহিত্যের মধ্যে প্রতিফলিত হয়। ঠিক তেমনি ভাবে এই যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এই কাব্যের মধ্যে প্রকাশ পেত, স্বদেশ প্রীতি। আর এখানে বহিঃশত্রু বলতে এখানে রাম লক্ষণ হলেও এখানে পরোক্ষভাবে কিন্তু ব্রিটিশদেরকে বোঝানো হয়েছে। বুঝতে পারছো? তাই এখানে বলছে পরদোষে কে চাহে বজিতে, অন্যের দোষের কারণে কে নিজেকে মত্ত করতে চায়। এই দোষ করেছে কে? বিভীষণ বলছে তোমার, আমার ভাই দোষ করেছে, তোমার বাবা দোষ করেছে, মেঘনাদকে বলছে। আর এই দোষের কারণে আমি কেন নিজেকে বিপদগ্রস্ত করব? আর এই পরনারী হরণ করা তো পাপ। আর এই পাপের কারণে দেবকুল সবাই লঙ্কার বিরুদ্ধে লেগেছে, লঙ্কার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বুঝতে পারছো? এজন্য বলছে বসুধা যেমন করে ধ্বংস হয়ে যায়, পৃথিবী যেমন করে ধ্বংস হয়ে যায়, লঙ্কা ঠিক তেমনি করে কালো সলিলে প্রবেশ করছে। কালো সলিল মানে মৃত্যুপুরীতে, মৃত্যু ভেঙে চুরে চতুর্দিকে মৃত্যুর জয়, মৃত্যুর খেলা চলছে। এই কথা শোনার পরে রুশিলা বাসব ত্রাস, তোমরা বই ধরো, রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে রাগান্বিত হলো, ক্রোধে জ্বলে উঠলো। বাসব ত্রাস মানে বাসবের ভয়ের কারণ। যার কথা শুনে বাসব দেবরাজ ইন্দ্র, অর্থাৎ দেবরাজ দেবতাদের রাজা যে ইন্দ্র, যার কথা শুনে ভয় পায়, ত্রাস মানে ভয় পায়, সে রুশিলা। রুশিলা মানে রাগান্বিত হলো। এখানে কে বাসব ত্রাস? কে? মেঘনাদ। বাসব ত্রাস হলো মেঘনাদ। মেঘনাদ রাগ রেগে গেল কোন কথা শুনে? যে এই যে বিভীষণ যে কথাগুলো বলছে ইতিপূর্বে, যে নিজ কর্মদোষে হায় মজা এলা লঙ্কা, মজিলা আপনি, এই সমস্ত কথাবার্তা বলার পরে বিরত সতত পাপে দেবকুল লেবে পাপ পূর্ণ লঙ্কা করে, এই সমস্ত কথা শোনার পরে রুশিলা বাসব ত্রাস। কিভাবে রুশিল, কিভাবে রাগান্বিত হলো, কিভাবে চিৎকার দিয়ে উঠলো? গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। কিভাবে? গম্ভীরে যেমতি, গম্ভীর মানে গম্ভীর ভাবে, যেমন ভাবে, নিশীতে মানে রাত্রে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মানে আওয়াজ, শব্দ করে, জিমুতেন্দ্র কপি, ক্রোধ, কপি মানে ক্রোধ, রাগান্বিত, রেগে, মেঘ, জিমুতেন্দ্র মানে মেঘের আওয়াজ। রাত্রে যখন প্রচন্ড আকাশে মেঘ করে, 5 নম্বর 10 নম্বর সংকেত, রাগ, আকাশ খুব কি থাকে তখন? অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকে। ঠিক ওই রাত্রে, আমরা গভীর রাত্রে, কারেন্ট নাই, অন্ধকার, দাম করে শব্দ হয়, মেঘের আওয়াজ। মেঘ রাগ করে তার শব্দকে, তার আমরা বলি বজ্রপাত হওয়া,
তাই না? ঠিক যেমনি করে কেঁপে ওঠে, যেমনি করে শব্দ করে, সেই রকম শব্দ দিয়ে বললো, কি বলেন আপনি? কে বললো? মেঘনাদ। কহিলা বীরেন্দ্র বলি। কে বললো? কহিলা মানে বললো, বীরেন্দ্র বলি, বলি মানে বীর। এখানে মেঘনাদ বলল, ধর্মপদগামী হে রাক্ষস রাজন। মেঘনাদ বলছে, তুমি তো ধর্মপদগামী হে রাক্ষস রাজনুষ। ধর্মপদগামী মানে ধর্মকে অবলম্বন করে যে চলে, ধর্মের পথে যে চলে, সে হলো ধর্মপদগামী। বিখ্যাত জগতে তুমি হে রাক্ষস রাজনুষ। রাক্ষস রাজনুষ মানে কি? রাক্ষসদের রাজা, তার অনুজ। অনুজ মানে কি? অনুজ মানে ছোট ভাই, আর অগ্রজ মানে বড় ভাই। অনুজ মানে ছোট ভাই। হে রাক্ষস রাজার ছোট ভাই বিভীষণ, বিখ্যাত জগৎ তুমি তো জগতে বিখ্যাত হয়েছে। কেন বিখ্যাত হয়েছে? তুমি ধর্মের পথ চলেছো, তাই ধর্মের পথ অবলম্বন করেছো, তাই তুমি জগতে বিখ্যাত হয়েছো। আচ্ছা হ্যাঁ, তুমি তো জগতে বিখ্যাত ধর্মের কারণে। তাহলে বলো তো দেখি, কোন ধর্ম মতে কহ দাসে, কোন ধর্ম মতে কহ দাসে, কোন ধর্ম মতে, কোন ধর্মে আছে, কোন ধর্মের এই নীতি আছে? কহ দাসে, দাসে মানে এখানে আমি মেঘনাদ নিজেকে দাস বলেছে। কার দাস বলেছে? বিভীষণের দাস, যেহেতু সে চাচা। শুনি, আমি শুনবো, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলঞ্জলি। জ্ঞাতিত্ব মানে আত্মীয়তার সম্পর্ক, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক, জাতিত্ব মানে জাতির সম্পর্ক। এ সকলে দিলা জলাঞ্জলি। জলাঞ্জলি মানে কি? সম্পর্ককে ছিন্ন করা, নষ্ট করা, ভেঙে চুরে চুরমার করে দেওয়া। তাহলে তুমি তো বলছো ধর্মের কথা, ধর্মের কারণে তুমি রামের পক্ষ অবলম্বন করেছো। তাহলে কোন ধর্মে আছে যে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতিত্ব সকলেই জলাঞ্জলি দিয়ে সে শত্রুর পক্ষে অবলম্বন করে? তোমরা কি বুঝতে পারতেছো? অন্যের, আমাদের মনে করো পার্শ্ববর্তী এক রাষ্ট্র আমাদের দেশ আক্রমণ করেছে, এই এই আক্রমণ করার কারণে আমাদের দেশের বড় এক বীর কি করছে? আমাদের দেশের পক্ষে যুদ্ধ না করে সে করেছে কি? সেই পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের পক্ষ অবলম্বন করেছে। সে যুক্তি দেখাচ্ছে আমি অন্যায় করেছে, এদেশের প্রধান যে সে অন্যায় করেছে, এটা আমার ধর্ম মতে এটা ঠিক নয়। এজন্য আমি আমাকে নিজেকে রক্ষা করার জন্য আমি পার্শ্ববর্তী যে দেশ আছে সেই দেশের সাথে সেই দেশের পদাশ্রয়ে আমি কি করেছি? নিজেকে অর্পণ করেছি। বিশ্বাসঘাতকতা না? চরম বিশ্বাসঘাতকতা। তাই বিভীষণকে লক্ষ্য করে মেঘনাদ বলছে, তুমি তো ধর্মের কথা বলছো, এটা কোন ধর্মে আছে যে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব সব জাতিত্ব সকলেই জলাঞ্জলি দিতে হয়? শাস্ত্র বলে, শাস্ত্রের কথা আছে। শাস্ত্রের কথা মানে কি জানো? চিরন্তন একটা সত্য কথা। যেমন গ্রামে গঞ্জে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই সমস্ত কথা শুনতে পাবো না? এটা অনেকটা বলা যায় যে শাস্ত্র তো এখানে শাব্দিক অর্থে ধর্মীয় গ্রন্থ, পবিত্র গ্রন্থ, এই সমস্ত কথা বলা হয়। শাস্ত্র বলে, গুণবান যদি পরজন, পরজন মানে কি? পরজন হলো আত্মীয় নয়, নিজের রক্তের কেউ নয়, নিজের কেউ নয়, অন্য মানুষ। এই পরজন যদি গুণবান হয়, গুণহীন স্বজন, আর স্বজন মানে আত্মীয় যদি গুণহীন হয়, অর্থাৎ পর মানে অন্য যদি গুণবান হয়, আর স্বজন মানে নিজের লোক, আত্মীয় যদি গুণহীন হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। নির্গুণ স্বজনই শ্রেয়, অর্থাৎ আমার যে চেনা নয়, যে আমার আত্মীয় নয়, যে পর, সে যদি তার অনেক মেধা আছে, তার অনেক গুণ আছে, তার অনেক কিছু আছে, তথাপি আমার যে আত্মীয় নিজের লোক, তার কোনো গুণ নাই, তার কোনো
তার কোনো মেধা নেই, এই ওই পরজনের থেকেও এই নির্গুণ স্বজনই শ্রেয়, ভালো, সব সময় ভালো, পর সদা বলা হয়, সর্বদাই ভালো। তার এটা হলো কি বলছে, মেঘনাদ বিভূষণকে বলছে, বলে শাস্ত্রের কথা আছে এটাই, শাস্ত্রের কথা এটাই, যে গুণহীন কি বলে, গুণবান পরজনের থেকে গুণহীন স্বজনই উত্তম। এবার বলছে, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। রক্ষবর, রক্ষকুলের বীর, রক্ষবর মানে রক্ষকুলের বীর, এখানে কে, বিভীষণ। হে এ শিক্ষা হে রক্ষবর, এ শিক্ষা মানে কোন শিক্ষা, যে বলো না নিজেকে তোমার বাবা কি করেছে, অন্যায় করেছে, তোমার বাবা পাপ করেছে, তোমার ইত্যাদি ইত্যাদি করেছে, এই কারণে আমি নিজেকে রক্ষা করার জন্য রাঘবের পদাশ্রয় অর্পণ করেছি, আমি রাঘবের দাস, বলেছে না, বলছে হে রক্ষবর কোথায় শিখিলে, বলছে এই এই শিক্ষা তুমি কোথায় শিখিলে। মেঘনাদ বিভূষণকে বলছে, তুমি যে কথা বলছো এই শিক্ষা তুমি কোথায় পেয়েছো, কিন্তু বৃথা গঞ্জিত হয়, তোমাকে আমি বৃথায় গঞ্জনা করছি। গঞ্জনা করা মানে, গঞ্জনা করা মানে কি, ভর্ৎসনা করা, উপহাস করা, আমি তোমাকে বৃথায় গঞ্জনা করছি। হেন সহবাসে, তুমি যেহেতু কার সাথে বসবাস করেছো, কার সাথে চলাফেরা করেছো, ঘোরাফেরা, সহবাসে মানে ঘোরাফেরা করা, চলাফেরা করা, হ্যাঁ তুমি চলাফেরা করেছো কার সাথে, হে পৃথিব্য বর্বরতায় কেন না শিখিবে, তুমি কার সাথে চলাফেরা করেছো, ঘোরাফেরা করেছো, কার সাথে, ছোট, নিজ, দুর্মতি, তস্কার, লক্ষণ, লক্ষণ এবং রামের সাথে তুমি চলাফেরা করেছো, যে কারণে তুমি লক্ষণ এবং রাম থেকে তুমি এই শিক্ষাই পেয়েছো। কোন শিক্ষা পেয়েছো, যে নিজের জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিত্ব সকলেই জলাঞ্জলি দিয়ে কি করেছে, অন্যর পক্ষে যোগদান করেছে। গতি যার নিজ সহ, নিজ সে দুর্মতি, যার গতি নিচের দিকে, যার গতি নিচের দিকে, সে কখনো ঝর্ণার গতি, ঝর্ণা কোথা থেকে পড়ে, উপর থেকে নিচের দিকে পড়ে। ঝর্ণা কখনো দেখেছো, ঝর্ণা নিচ থেকে উপরে উঠতে, কখনো ওঠে, ওঠে না। ঝর্ণার পানি কখনো নিচ থেকে উপরে ওঠে না, বল যার গতি নিচের দিকে, যার যে দুর্মতি, দুর্মতি মানে এখানে দুষ্ট লোক, যে দুষ্ট লোকের সাথে চলাফেরা করে সে অবশ্যই দুষ্ট লোক হয়, যে দুষ্ট লোকের সাথে চলাফেরা করে সে তো দুষ্ট লোকই হবে, দুর্মতি অসৎ লোকই হয়। এজন্য বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তার মানে সৎ সঙ্গের সাথে তুমি যদি চলাফেরা করো তাহলে তুমি সৎসঙ্গই পাবে, আর যদি অসৎ সঙ্গের সাথে চলাফেরা করো তাহলে তুমি কি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। অর্থাৎ অসৎ সঙ্গ, অসৎ সঙ্গের কারণে অসৎ মানুষের যে সমস্ত গুণাবলী, সেই গুণাবলী তুমি কি করবে, তোমার ভিতরে প্রবেশ করবে, আর প্রবেশ করার কারণে তুমি কি হয়ে যাবে, অসৎ হয়ে যাবে। তাহলে এখানে মেঘনাদ বলছে, যেহেতু তুমি লক্ষণের সাথে চলাফেরা করেছো, আর লক্ষণ যেহেতু ছোট, নিজ, অসৎ, দুর্মতি, সেহেতু তুমি, তোমার কাছ থেকে এই কথা বলাই সঙ্গত। এই কবিতা তো নয়, মহাকাব্যের একটা ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা অংশ, ষষ্ঠ স্বর্গের একটা, যেখানে যে স্বর্গে মেঘনাদকে লক্ষণ হত্যা করে, সেই স্বর্গের একটা অল্প কিছু একটা অংশ আমাদের পাঠ্যসূচিতে আছে, যেখানে আমরা পড়লাম। এই কবিতার মধ্যে বিশেষ করে আমরা যেটা পাবো সেটা হলো দেশপ্রেম। কি পাবো, দেশপ্রেম। মেঘনাদের ভেতরে যে দেশপ্রেম, সেই দেশপ্রেম আমরা এই কবিতার মধ্যে পড়ে আমাদের ভেতরে এই দেশপ্রেম জন্মাবে। আর শুধু দেশপ্রেম নয়, যে দেশদ্রোহী, এখানে দেশদ্রোহী কে, এখানে দেশদ্রোহী কে, দেশদ্রোহী হলো বিভীষণ। আর যে দেশদ্রোহী, দেশপ্রেমের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, মমত্ব বোধ জন্মাবে। আর যে দেশদ্রোহী,
অর্থাৎ এখানে বিভীষণের প্রতি আমাদের ঘৃণা, আমাদের আহ কি বলা যায়, তার প্রতি যে ঘৃণা, দেশ, এই সমস্ত আমাদের ভিতরে জন্মাবে। অর্থাৎ আমরা তাকে যে দেশদ্রোহী তাকে কি করব, আমরা অ্যাভয়েড করব বা ঘৃণা করব। আর যে দেশপ্রেমিককে ভালোবাসতে আমাদেরকে শেখাবে, আমাদের দেশপ্রেম এই কবিতার মধ্যে জন্ম দেবে, এই কবিতা পাঠের মধ্যে। এখানে এই কবিতা আপাতত আমরা পড়লাম। অত্যন্ত, যেহেতু অক্ষরবৃত্ত ছন্দের মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, একটু জটিল মনে হলেও কবিতাটা যদি ওয়ার্ড টু ওয়ার্ড পড়ে যাও তাহলে তোমাদের কাছে অনেক ইজি হবে, খুব সহজ। এখন আমি কবিতাটা শেষ হয়ে গেল, তোমরা যারা অনেকেই অংশগ্রহণ করেছো তোমরা বলো কে কোন লাইনটা বোঝনি অথবা কোন শব্দটি বোঝনি, তাহলে আমি সেটা চেষ্টা করব, তোমাদেরকে বলার চেষ্টা করবো। বলো দেখ কে বোঝনি, কোনো একটা লাইন বা কোনো একটা শব্দর অর্থ জানো না, এরকম বলো। সুবহান, এত দেরি করে অংশগ্রহণ করেছে কেন? বলো দেখি কে বলবে। একটা লাইন বুঝুনি বা অর্থ বুঝুনি, এরকম কেউ আছো? আব্দুর রহমান, সব বুঝছো? কবিতাটা সব বুঝছো আব্দুর রহমান? শুনতে পাচ্ছ? হ্যাঁ হাবিবুল, বলো কি বলবা? হাবিবুল বলো। স্যার মোটামুটি বুঝতে পারছি। মোটামুটি। আমি যদি জিজ্ঞাসা করি তাহলে বলতে পারবে? আমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো, তুমি একটা শব্দে বা কোন শব্দটি বুঝুনি এরকম ধরনের কোন শব্দ আমার কাছে জিজ্ঞাসা করো, দেখি উত্তর দেওয়ার চেষ্টা করো। তাই মানে মেঘনা, বিভীষণের প্রতি মেঘনা যুদ্ধের মধ্যে মানে বিজয় অর্জন করে। জোরে বলো। স্যার বিভীষণের মেঘনাদ, হ্যাঁ, এই অর্থ কি দুইটা একসাথে? বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ বিভীষণকে উদ্দেশ্য করে যে কথাগুলো মেঘনাদ বলেছে, মেঘনাদ তার প্রতি, কার প্রতি? বিভীষণের প্রতি। কি বলেছে? কথা বলেছে। যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমাদের একটু পাঠ্যভুক্ত আছে, সামান্য কিছু পাঠ্যভুক্ত আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে যজ্ঞাগারে যখন দেখলো লক্ষণকে হত্যা করার জন্য কে প্রবেশ করেছে, মেঘনাদকে হত্যা করার জন্য লক্ষণ যজ্ঞাগারে প্রবেশ করেছে, তাই তো? তখন দরজার দিকে তাকে দেখে, দরজায় তাকে দাঁড়িয়ে আছে বিভীষণ। তখন লক্ষণ কিভাবে এই যজ্ঞাগারে প্রবেশ করেছে এটা নিয়ে প্রথম মেঘনাদ বিস্ময় প্রকাশ করলো, তার কাছে পরবর্তীতে সব স্পষ্ট হয়ে যায় যে কিভাবে এই রাক্ষসপুরীতে শুধু নয়, এই যজ্ঞাগারের মধ্যে কিভাবে লক্ষণ প্রবেশ করলো, সব কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কারণ কি সে ভেবে বুঝতে পেরেছে যে এই তাছাড়া বিভীষণই লক্ষণকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। সেই সময় মেঘনাদ লক্ষণকে উদ্দেশ্য করে, লক্ষণ নয় বিভীষণকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই হলো আমাদের এখানে পাঠ। বুঝতে পেরেছো? আবু বকর সিদ্দিক, বাসের বিন জামান কই? সে নিয়মিত ক্লাস করে, বাসের বিন জামানকে দেখছি না। স্যার কি জানি স্যার, আমরা তো বলতে পারবো না স্যার। আচ্ছা, আবু বকর সিদ্দিক তুমি কি সবই বুঝছো? স্যার বুঝছি, কিন্তু স্যার ওই বই না থাকার কারণে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, মানে আপনি কিছু শুনলে যেটা বলতে পারতেছি না, এই জন্য স্যার। দ্রুত বই কিনে ফেলো, আমরা এর পরবর্তীতে আরো কবিতা আছে, সেই কবিতার দিকে যাও। সুখ কবিতা আছে, সোনার তরী কবিতা আছে, তাহাকেই পরে মনে কবিতা আছে, আমরা সেদিকে যাব।
দ্রুত বই ফেলো, অনেক স্যার। দিন হয়ে গেল। বলো। স্যার জি বলো। স্যার ওই আপনি যে বইয়ের ছবিটা দেখাইছেন এর মানে লেখক কোন লেখক স্যার? না না না, মানে আমরা এ কোন তো লেখকেরটা লেখক নেব? নেই, এটা লেখক নেই, এটা হলো ও জাতীয় স্যার। পাঠ্যক্রম কর্তৃক প্রকাশিত, বুঝছো? এর কোনো লেখক ও থাকে না। স্যার ওই লাইব্রেরিতে। জাতীয় জি স্যার বুঝতে শিক্ষাক্রম ও পারছি মানে পাঠ্যপুস্তক বোর্ড, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। জি হ্যাঁ, স্যার। একাদশ দ্বাদশ শ্রেণীর বই। ঠিক আছে তাহলে। স্যার দুইটা বই নাকি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট? না 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 না, একটাই একটাই, ও প্রথম পত্রের ঠিক জন্য একটাই বই ঠিক আসবে। আছে স্যার। তাহলে সকলেই ঠিক আছে সকলেই ভালো থাকো, আর নিয়মিত স্যার। লেখাপড়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ।